আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি দেয়া ছিল অবৈধ, রায় হাইকোর্টের। প্রয়োজনে চুক্তি বাতিল বা পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার। কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে। তো ওই জন্যই আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, এএফপিকে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের গতির উপর নির্ভর করবে নির্বাচনের তারিখ। As soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. রাজনৈতিক প্রভাব মুক্ত রাখলে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন সম্ভব মনে করেন সংস্কার কমিশন প্রধান। লেজুর বৃত্তি করা ব্যক্তিকে অন্তর্ভুক্ত না করার আহ্বান। রোববার থেকে আমন ধান সংগ্রহের কার্যক্রম শুরু, জানালেন খাদ্য উপদেষ্টা। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে থাকবে বাড়তি নজর। দালালের খপ্পরে পড়ে ইতালি যাওয়া হলো না মাদারীপুরের ৬ যুবকের। লিবিয়ায় ৮ মাস আটকা, স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও মেলেনি মুক্তি। মনে করেন এইখানে আটকাইছে, ওইখানে আটকাইছে, দেওয়ার ২.৫ লাখ, দেওয়া ৫ লাখ, দেওয়া ৬ লাখ, দিতেই হয়েছে না, ফলারে মারছে। ২০ দিন ১ মাস এমন করে টাইম নিছে, সময় নিছে, এমন করতে করতে আজকে ৮ মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ পাইনি। অনর, হিজবুল্লাহ, ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কথা বললেও পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরমে। অব্যাহত হামলায় আরও ৬ ইসরায়েলি সেনা নিহত। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আইন করে কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে দায় মুক্তি দেয়া অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। হাইকোর্ট বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধিতে বিশেষ আইন ২০১০-এর ৯ ধারায় এই দায় মুক্তি দেওয়া হয়। এছাড়া ক্রয় সংক্রান্ত ৬ ধারা অনুযায়ী মন্ত্রীকে একক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ বলে জানান আদালত। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেন, কুইক রেন্টাল আইন লুটপাটের বিশেষ আইনে পরিণত হয়েছিল। এই আইনকে আদালত অসাংবিধানিক ঘোষণা করেছেন। তিনি জানান, সরকার এখন প্রয়োজনে এই সংক্রান্ত চুক্তি বাতিল বা পুনর্মূল্যায়ন করতে পারবে। এর আগে গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধিতে করা বিশেষ বিধান কেন অবৈধ ও অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে। ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে ২০ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু ১০০ মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। বসে থেকে টাকা দিবে সরকার, যদি ওটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। সংস্কার শেষ হলেই নির্বাচনের তারিখ দেয়া হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজান সফররত ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। সাক্ষাৎকারে নোবেলজয়ী বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর সংবিধান সংস্কার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামোর সংস্কার প্রয়োজন। তিনি আরও জানান, এই সংস্কার কার্যক্রমের গতির উপর নির্ভর করবে ভোটের তারিখ নির্ধারণ। বাংলাদেশকে গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, দায়িত্ব নেয়ার সময় দ্রুত নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যাতে নির্বাচিত প্রতিনিধির হাতে যাবে দেশ পরিচালনার ক্ষমতা। So that's a promise that we made, that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible.
3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজই দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রওনা দেবার আগে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। এই বিষয়ে বিস্তারিত জানবো, এখন যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশু, জলবায়ু সম্মেলন তো শেষ, আজকে তো দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা। এই সম্মেলন থেকে বাংলাদেশের অর্জন কি একটু জানাবেন আমাদের? জলবায়ু সম্মেলন আসলে শেষ হয়নি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে গ্লোবাল লিডার সামিট এটির একটি অংশ, সেটি শেষ করে ঢাকায় ফেরার পথে রয়েছেন। সম্মেলনে 17 তারিখে বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা যুক্ত হবেন, এখানে পরিবেশ সচিব রয়েছেন। ফলে এই সম্মেলনটি চলবে 22 নভেম্বর পর্যন্ত। ফলে প্রধান উপদেষ্টার অংশটি শেষ হয়েছে। যদি বলি যে বাংলাদেশের প্রাপ্তি বা অর্জনের জায়গাটি কি, তাহলে সেটি বলতে হবে যে বাংলাদেশের দুটো অংশ। একটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের দায়িত্ব, বাংলাদেশের গণতন্ত্র, তার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের দারুণ একটি আগ্রহ রয়েছে, এবং যেটি এএফপি রিপোর্টে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের প্রায়োরিটি, কবে নাগাদ নির্বাচন হতে পারে, কি কি কাজ করবেন সেটি স্পষ্ট করেছেন। এএফপি ছাড়াও কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক গণমাধ্যম ডিডব্লিউ অর্থাৎ ডয়েচে ভেলে, বিবিসি তাদের সঙ্গে কথা বলেছেন। আজারবাইজান টেলিভিশনকে তিনি ইন্টারভিউ দিয়েছেন। ফলে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে ডক্টর ইউনূস কথা বলেছেন। গতকালকে তিনি বাংলাদেশের আমরা যারা ইসলাম তাদের সঙ্গে কথা বলেছেন। সেখানে অবশ্য তিনি রাজনৈতিক কোনো বিষয়ে প্রশ্ন না নিলেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে এটি স্পষ্ট করেছেন যে সরকার খুব বেশি দিন থাকার লক্ষ্য অথবা ইচ্ছা কিংবা অভিলাষ কোনোটাই তার টিমের নেই বা প্রফেসর ইউনূসের নেই, সেই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। কিন্তু আবার যেটি অস্পষ্ট সেটি হচ্ছে তাহলে তারা কতদিন থাকবেন সেটি খুব বেশি স্পষ্ট করেননি। সেটি নির্ভর করছে যে সংস্কার কার্যক্রমের গতি, সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠিত হয় সেই ব্যাখ্যা প্রফেসর ইউনূস দিয়েছেন। এটি হলো রাজনৈতিক চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে যে আমরা যদি জলবায়ু পরিবর্তনের ফলে ভিকটিম কান্ট্রি বা ভোগান্তিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশের যে অবস্থান, আমরা ক্ষতিপূরণ চাই, বছরে $100 বিলিয়ন ফান্ড চাই, আমাদের 12 বিলিয়ন প্রতি বছর ক্ষতি হচ্ছে, তার মাত্র $3 বিলিয়ন পাচ্ছি, বাকি টাকা কোথা থেকে আসবে, এগুলো নেগোসিয়েশনের বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। কিন্তু টপ লিডার্স বা গ্লোবাল লিডার সামিটে প্রফেসর ইউনূস গিয়ে একদম মৌলিক দুটি জায়গায় আঘাত করেছেন বিশ্ব নেতাদের। তার একটি হচ্ছে যে বিলাসী যে জীবনযাপন পশ্চিমা দেশগুলো, শিল্পোন্নত দেশগুলো করে, তারা যদি আচরণ না পাল্টায়, তাদের লাইফ স্টাইল, ভোগবাদিতা যদি পরিবর্তন না করে, তাহলে এই সংকট কমবে না। এবং সেটি না কমলে আসলে জলবায়ু পরিবর্তনের ফলে সবাই বিপদে পড়বে। প্রফেসর ইউনূস বলছেন এটা আগুন লাগার মতো। আগুন লাগলে আগুন আসলে বাড়ির কাউকে দেখে না, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব। ফলে ধনী দেশগুলো, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে নানান প্রশ্ন আছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, কোন বড় দেশের সরকার প্রধান এবার কপে আসেন নাই। এমনকি এর মধ্যে আর্জেন্টিনা কপ থেকে নিজেকে উইথড্র করেছে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের কারণে। ফলে এই জলবায়ু নিয়ে যে বৈশ্বিক রাজনীতি চলছে তার বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনূস 3.0 ধারণার সঙ্গে তরুণদেরকে সম্পৃক্ত হতে বলেছেন ভোগবাদিতা থেকে পরিহারের কথা। ফলে তিনি একটি দার্শনিক একটা জায়গায় জলবায়ু পরিবর্তনের জরুরিকাত বিষয়টাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। মিশু, অনেক ধন্যবাদ আপনাকে। বিএনপি ক্ষমতায় গেলে সব আহত এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তারা চিকিৎসার খোঁজ খবর নেন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহতদের 5 লাখ টাকা অনুদান দেন বিএনপি নেতারা। পরে সালাউদ্দিন আহমেদ জানান, আহত কয়েকজনের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। বলেন, ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, রাজনীতি করতে চাই, সেই প্রশ্নও রাখেন সালাউদ্দিন আহমেদ। আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব। তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রতিনিধি দল সচিবালয়ে যাবার কথা রয়েছে। এই বিষয়ে আমরা আরও জেনে নিতে চাই। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। স্বপন, প্রতিনিধি দল পৌঁছেছে কিনা, তাদের সাথে উপদেষ্টাদের বৈঠক কখন নাগাদ অনুষ্ঠিত হবে?
শাওন, যেটি হলো যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, তাদের দাবি দেওয়া নিয়ে গতকাল একটি ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকটি 2টাতে শুরু হওয়ার কথা, তবে এখনো শুরু হয়নি। কিন্তু যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা গুরুতর আহত হয়েছেন বা আহত হয়েছেন, তাদের যে প্রতিনিধিরা তারা এরই মধ্যে এসে পৌঁছেছেন। আমার পাশেই দেখতে পাচ্ছেন যে যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন। আপনাদের দাবি কি? আমি এখানে দেখলাম যে আপনাদের 7 দফা দাবি। আপনাদের দাবি কি কি চাচ্ছেন এখন? এখন আসলে আমরা চাচ্ছি যে আমাদের যে পরিপূর্ণ চিকিৎসাটা আমরা যেন পরিপূর্ণ চিকিৎসাটা সবাই পেয়ে যায় এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে যেন তারা চিন্তা করে। কারণ আমাদের ভবিষ্যৎটা কি, যখন কারো হাত নেই কারো পা নেই, তারা তো এইভাবে থাকতে পারবে না সারা জীবন। তাদের একটা ফ্যামিলি, তাদের দায়িত্ব আছে। তাদের আসলে ভবিষ্যৎটা কি, আমাদের ভবিষ্যৎটা কি। তো আমরা আজকে যে 7 দফা আছে আমাদের এখানে উল্লেখ দেখতে পাচ্ছেন, আমাদের এখানে উল্লেখ আছে। আমাদের এখানে যে ইয়েটা ছিল, প্রথম এটা ছিল যে 24-এর গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের দ্রুততম মন্ত্রী বা উপদেষ্টারা আহত হলে যে মানের চিকিৎসা দেওয়া হতো সে মানের চিকিৎসা তাদের দিতে হবে। তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত ও যোদ্ধাদের সম্মাননা কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক ভাতা ও পূর্ণ বাসনের ব্যবস্থা করতে হবে। আসলে আমাদের তো স্যার, ধন্যবাদ আপনাকে। এর পাশাপাশি তাদের আসলে 7টি দাবি রয়েছে, যে মাসিক ভাতা প্লাস যারা হলো চিকিৎসা ব্যক্তিগতভাবে যেসব পরিবার চিকিৎসা নিয়েছে বা যারা যে ব্যক্তিগত চিকিৎসা নিয়েছেন সেই চিকিৎসা খরচগুলো যাতে দেওয়া হয়, পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য যে বিদেশে পাঠানো। তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 19,931 জনের মতো আহত হয়েছে এবং নিহত হয়েছে 872 জনের মতো। তো কিছুক্ষণের মধ্যে উপদেষ্টা 4 জন উপদেষ্টা, দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসবেন, তাদের সাথে আসলে যারা আহত তারা হলো বৈঠক করবেন। সেই বৈঠকে আসলে পরবর্তী কি সব করণীয় সেসব বিষয়ে হয়তো সিদ্ধান্ত আমরা প্রেস ব্রিফিং এ জানতে পারবো। স্বপন, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ সোহরাওয়ার্দী মেডিকেলের ছাত্র আব্দুল্লাহ আজ সিএমএইচ হাসপাতালে মারা গেছেন। নখদন্তহীন বাঘ তকমা থেকে কবে মুক্তি পাবে দুর্নীতি দমন কমিশন? দল নিরপেক্ষ কমিশন গঠনে কতটা সফল হবে সার্চ কমিটি? এমন আলোচনা নানা মহলে। সার্চ কমিটির দেয়া তালিকা থেকে একজন চেয়ারম্যান এবং 2 জন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। দুদক সংস্কার কমিশনের প্রধান এবং টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে পারলে স্বাধীন কমিশন গঠন করা সম্ভব। রাজীব আহমেদের রিপোর্ট। ব্যুরো থেকে কমিশনের যাত্রায় লক্ষ্য ছিল স্বাধীনভাবে দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। কিন্তু এ লক্ষ্যে সংস্থাটি বরাবরই পিষ্ট হয়েছে রাজনৈতিক প্রতিপত্তির জাতাকলে। অনেকটা শক্তের ভক্ত নরমের জম, এ প্রবাদের বাস্তব রূপ ছিল দুদক। জুলাই 24-এর গণ অভ্যুত্থানের পর আবারও আলোচনায় স্বাধীন কমিশন। সম্প্রতি আগের পুরো কমিশন পদত্যাগ করলে দুদক গঠনের দায়িত্ব দিয়ে কমিটি গঠন করে সরকার। চলতি সপ্তাহে দুদক আইন 2004-এর 7 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি রেজাউল হককে সভাপতি করে 5 সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি ফারহা মাহবুব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নুরুল ইসলাম, পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম এবং সদ্য সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, সংস্থাটিকে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত করতে বড় ভূমিকা থাকবে সার্চ কমিটির। জানালেন, দক্ষ রাজনৈতিক লেজুর মুক্ত ব্যক্তিকে কমিশনে অন্তর্ভুক্ত করার আহ্বান। কমিশন যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা যেন পেশাগত দক্ষতার পাশাপাশি তাদের জন্য সৎ সাহস দৃঢ়তার দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি কর্মজীবনে তারা যেন কোনো প্রকার দলীয় প্রভাবে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ না থাকে, কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে তাদের কোনো রাগ অনুরাগ বা এই ধরনের সম্পর্ক না থাকে, এরকম ব্যক্তি খুঁজে বের করতে হবে। যোগ্যতা সম্পন্ন না হয়ে ব্যক্তি যদি আসেন, এমন ব্যক্তি যদি আসেন তিনি তার মধ্যে কোনো বিশেষ মহলের প্রতি রাগ অনুরাগ থাকবে, তিনি কিন্তু ওই যে অভ্যন্তরীণ যে সংস্কার সেটা করতে পারবেন না বা তারা করতে পারবেন না।
একই সঙ্গে দুদকের আলাদা প্রসিকিউশন টিম থাকা জরুরি বলে মনে করেন ডক্টর ইফতেখারুজ্জামান। কমিশন গঠনে সংস্কার কমিটির সরাসরি কোনো ভূমিকা না থাকলেও সার্চ কমিটি চাইলে নানাভাবে সহযোগিতার সুযোগ আছেও বলে জানান তিনি। যে দুর্বলতার ক্ষেত্রগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের প্রসিকিউশন, এবং সেটাকে কিভাবে, এবং সেখানেও দলীয় প্রভাব, দলীয় বিবেচনায় নিযুক্ত আইনজ্ঞ, এই ধরনের বিষয়গুলোকে আমাদেরকে কিভাবে মোকাবেলা করা যায় সেগুলো নিয়ে আমরা অবশ্যই বিবেচনা আমাদের পরিচালনা থাকবো। তো আমাদের যেহেতু রিফর্ম কমিশন হিসেবে গঠন করা হয়েছে, আমাদের একটা সুনির্দিষ্ট ম্যান্ডেট আছে। এই কাজটা করার ক্ষেত্রে যতটুকু আমাদেরকে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন সেটি যেই পক্ষ থেকেই হোক সেটি আমরা গ্রহণ করবো এবং প্রদান করবো। যে কোনো সরকারের সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিতে সংস্কার কমিশন বিশেষ গুরুত্ব দিবে বলেও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এবার কৃষক যেন ধানসহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় সেই বিষয়টি সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে খাদ্য অধিদপ্তরের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন, আগামী রোববার থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করবে সরকার। তবে এবার কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে জানান তিনি। জানান, এবার গত বছরের থেকে 3 টাকা বেশি দিয়ে ধান সংগ্রহ করবে সরকার। গত বছর ধানের কেজি ছিল 30 টাকা, এবার সেটা বাড়িয়ে 33 টাকায় ক্রয় করা হবে বলে জানান খাদ্য উপদেষ্টা। এ সময় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে জানান, দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। কৃষক যাতে ফেয়ার প্রাইস পায় ওই দিকেও কিন্তু সরকারের নজর রাখতে হবে। উৎপাদন খরচ বেড়ে গেছে এবং যারা ফসল ফলায় তারা যাতে এই কাজে নিরুৎসাহিত না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হবে। রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে, অ্যাজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে। ভাইরাস মিউটেশনের ফলে বদলে গেছে ডেঙ্গু জ্বরের লক্ষণ, বেড়েছে স্থায়িত্ব। নভেম্বরের মাঝামাঝি এসেও কমছে না প্রকোপ, এমনকি প্রাদুর্ভাব আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তর। শিশু, গর্ভবতী নারী এবং প্রবীণদের জ্বর হলেই টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সতর্ক পর্যবেক্ষণে রাখতে বলেছেন ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্তদের। একই সাথে এসেছে ঘরোয়া অপচিকিৎসা বাদ দেওয়ারও তাগিদ। শওকত মঞ্জু শান্ত জানাচ্ছেন বিস্তারিত। 4.5 বছরের সোয়াইবা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে রাজধানীর এক হাসপাতালে। ছোট্ট শরীরে সপ্তাহখানেক লড়াইয়ের পর এখন অনেকটাই সুস্থ সে। আমার শরীরে কোনো জ্বর নেই, আমি ডাক্তার বললে আমি বাজারে চলে যাব। তবে সোয়াইবার মতো এমন সরল অভিজ্ঞতা হচ্ছে না সকল ডেঙ্গু জ্বরে আক্রান্তদের। বেশিরভাগ ক্ষেত্রেই কোনটা ডেঙ্গু আর কোনটা সাধারণ জ্বর তা আলাদা করতে পারছেন না অনেকেই। ডেঙ্গু জ্বরকে যেমন অনেকেই পাত্তা দিচ্ছেন না, তেমনি অনেকেই সাধারণ জ্বরেও নিচ্ছেন সর্বোচ্চ প্রস্তুতি। সমস্যা হচ্ছে নতুন ভেরিয়েন্টের কারণে বলাও যাচ্ছে না কোনটা ডেঙ্গু আর কোনটা স্বাভাবিক জ্বর। গেল বছরের তুলনায় প্রাদুর্ভাব কম হলেও মৃত্যুর মিছিল থেমে নেই। যদিও বছরের এই সময়ে এসে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকার কথা নয়। তবে কি ডেঙ্গু জ্বরের ব্যাপ্তি বছরব্যাপী হতে যাচ্ছে? একই সাথে ডেঙ্গু জ্বরের প্রতিষ্ঠিত লক্ষণের বাইরেও নতুন কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন চিকিৎসকরা। প্রচুর রোগী আসছে ডায়রিয়া নিয়ে, ডায়রিয়া জ্বর, ডেঙ্গুর টেস্ট পজিটিভ। প্রচুর রোগী আসছে বুকে ব্যথা নিয়ে, নিউমোনিয়া নেই, বুকে ব্যথা, এমন প্রচণ্ড ব্যথা আমার মনে হচ্ছে নিউমোনিয়া হয়ে গেল বা হার্ট অ্যাটাক হলো কিনা, কিন্তু দেখা যাচ্ছে তার ডেঙ্গু পজিটিভ। আবার এমনও হচ্ছে ডেঙ্গু রোগ, প্লেটলেট কাউন্ট কম, বাংলায় অনুচক্রিকা বলি, কিন্তু ডেঙ্গুর টেস্ট নেগেটিভ হচ্ছে। ডেঙ্গু রোগীদের হাত পা ফুলে যাচ্ছে, যেটা আগে ছিল না। গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় 1705 জন। এবার এতটা ভয়াবহ না হলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তবে কি ডেঙ্গু জ্বরের ক্ষতিকর প্রভাব বৃদ্ধি পেয়েছে, নাকি মানুষের উদাসীনতা কিংবা অতি উৎসাহী সচেতনতা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে? মনে করছিলাম যে প্রথম জ্বরই, তারপরে আমি জ্বর পরীক্ষা করছি, অ্যান্টিবায়োটিক খাইছি। পেঁপে পাতার রস আমরা নিজে থেকেই খাওয়াইছি, ওটা ডাক্তার সাজেস্ট করে নাই। এবং এই বছর অনেক রোগী খারাপ হয়ে যারা আইসিইউতে গিয়েছেন বা মারা গিয়েছেন, এদের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু বাসা বাড়িতে অপচিকিৎসা বা ওভার ট্রিটমেন্টের কারণে। ডেঙ্গুর কিন্তু আলাদা কোনো ওষুধ নেই, ওষুধ একটাই, জ্বর কমাতে হবে প্যারাসিটামল দিয়ে, আর শরীর যেন পানি শূন্য না হয়। অহেতুক আখের রস, ফলের রস, ডাবের পানি খাওয়ার বা বেশি বেশি খাওয়ার কোনো দরকার নেই। মৃত্যুর কারণ নির্ধারণে গবেষণা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গুকে সাধারণ জ্বর মনে করা, একদম শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে আসা এবং আগে থেকে জটিল রোগে আক্রান্ত থাকাই প্রধান কারণ। আমাদের একেবারে খুব অন্তিম অবস্থা না হলে কোনোভাবেই আর পারছি না ছাড়া হাসপাতালে নিচ্ছি না, শকের কেস ফেরত আনা 50-50। ম্যাক্সিমাম ডেথগুলো দেখলে 15 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টার সময় দিচ্ছে, এরকম কেসও কম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবারের ডেঙ্গুর প্রাদুর্ভাব দীর্ঘায়িত হতে পারে আরও মাস দুয়েক। দিয়েছে মশক নিধনের তাগিদ। বাচ্চার ডেঙ্গি মানে এটা সিভিয়ার কেস, প্রেগন্যান্ট উমেনের ডেঙ্গি মানে সিভিয়ার কেস। এখনও রাজধানী সহ সারা দেশেই এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সবাই সচেতন না হলে সহসা ডেঙ্গু থেকে মুক্তি লাভ সম্ভব নয় বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু জ্বরের প্রকোপের সময়সীমা যেমন বেড়েছে, তেমনি এর লক্ষণও এসেছে নানা পরিবর্তন। এতে জ্বরটি ডেঙ্গু কিনা তা নিশ্চিত না হয়েই নিজেরাই অতি সচেতনতার বশে করছেন অপচিকিৎসা। এতে ডেঙ্গুর পাশাপাশি শুরু হচ্ছে নানা ধরনের শারীরিক জটিলতা, যা মানুষকে মৃত্যুর দিকেও ঠেলে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ও আজারবাইজানের দ্বিপাক্ষিক সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে ও গভীর করতে দুই দেশ কাজ করবে বলে জানিয়েছেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন শেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে কথা বলেন তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে এক চুক্তি সম্পাদনে আজারবাইজানের সরকারের একটি উচ্চ পর্যায়ের দল আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফর করবে। আজারবাইজান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি। এছাড়া ঢাকায় দূতাবাস খোলার বিষয়েও কাজ চলছে বলে জানান দেশটির রাষ্ট্রপতি। এ সময় তিনি বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টাও দুই দেশের সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। গোপালগঞ্জে দিনমজুর বাবা রাজনৈতিক মামলায় কারাগারে থাকায় নবজাতক যমজ সহ 4 সন্তানের দেখভাল করতে সমাজসেবা অধিদপ্তর স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন। আদালতে জানানো হয়েছে, 1 মাস আগে জন্ম নেয় সাজ্জাদ মোল্লার যমজ 2 বোন। তার 1 সপ্তাহ পর মারা যান মা। রাজনৈতিক মামলায় কারাবন্দী হন সাজ্জাদের দিনমজুর বাবা জামাল মিয়া। এতে সদ্যজাত 2 বোন সহ 3 বোনকে নিয়ে না খেয়ে দিন পার করছে সাজ্জাদ। পত্রিকায় প্রকাশিত এই খবর আমলে নিয়ে শিশুদের দেখভাল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতে এই বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ব্যারিস্টার নাজিয়া কবির ও ব্যারিস্টার সিফাত মাহমুদ শুভ। স্বজন ও প্রতিবেশীরা জানায়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় গত 8 নভেম্বর জামাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রাজনীতিতে সক্রিয় নন। 2 শিশু সন্তানের ভরণ পোষণে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। পরিবারের কথা বিবেচনা করে স্থানীয়রা জামাল মিয়ার জামিনের জন্য আদালতে আবেদন করেছে। অ্যাটর্নি জেনারেল অফিসকে অবগত করেছেন এবং ওনাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে এই লোকাল ডিসি অফিসের সাথে যোগাযোগ করে এবং ডিসি অফিসের অধীনে যেই সমাজসেবা অধিদপ্তর অথবা অফিস রয়েছেন তাদেরকে বলে দিয়ে এই বাচ্চাদের পরিবারের সাথে যোগাযোগ করে এদের খাবার দাবার থেকে শুরু করে সামগ্রিক ওয়েলফেয়ার এই ব্যবস্থাগুলো যদি করে। চকবাজার থানার হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত 1:15টার দিকে চকবাজার থানার একটি টিম সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমাতে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে সোলাইমান সেলিমের বিরুদ্ধে। ছাত্র জনতাকে হত্যার ঘটনায় মামলা হয় চকবাজার থানায়। আজ বিকালে ঢাকার সিএমএম আদালতে তোলা হবে তাকে। 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এদিকে দুপুরে সিএমএম আদালতে হাজির করা হবে ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজম মুকুলকে। তাকে কারাগারে পাঠানোর আবেদন করবে পুলিশ। বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, অথচ এই নীরব ঘাতক সম্পর্কে সচেতন কতজন? শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মধ্যবয়সী কারো চেহারা, অথচ বাংলাদেশের শিশুদের একটা বড় অংশ ডায়াবেটিসে আক্রান্ত। সেই তথ্য জানেন না অনেক অভিভাবক। সচেতনতার অভাব বা জন্মগতভাবেই রোগটি বাসা বাঁধে কোমলমতিদের শরীরে।
এতে শৈশব থেকেই নিয়ম নীতির বেড়াজালে আটকা পড়ে ছোট্ট জীবন। সেই সাথে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সঠিক পরিচর্যা পায় না বহু শিশু, ফলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে কয়েক হাজার ক্ষুদে প্রাণ। সুমাইয়া ঐশীর রিপোর্টে বিস্তারিত। দুরন্ত পায়ে খেলার মাঠে ছুটে বেড়ানোর বয়স, অথচ হাসপাতালের করিডোরে কাটছে দিন 5 বছরের তাসকিনের। টাইপ 1 ডায়াবেটিক্স বাসা বেঁধেছে ছোট্ট শরীরে, তাই 3 বেলা শরীরে ফোটানো হচ্ছে সুই, দিতে হচ্ছে ইনসুলিন। সেই সাথে দুর্বলতা, ওজন কমে যাওয়ার মতো শারীরিক জটিলতা তো আছেই। শুকায় যাচ্ছিল, আর খাবার অনেক খেত, পেট মোটা হয়ে যাচ্ছিল, বারবার অজ্ঞান হয়ে যেত। ওর পাশে আমার কমপক্ষে প্রতি মাসে 10,000 টাকা খরচ হয়। সাধারণত শিশুদের বেলায় টাইপ 1 ডায়াবেটিক্স ধরা পড়ে, সেক্ষেত্রে সারা জীবন ইনসুলিন নিতে হয়, যার খরচও অনেক। ডায়াবেটিসে আক্রান্ত একজন শিশুর ব্যয় টানতে প্রতি মাসে একটি পরিবারের খরচ হয় 8 থেকে 10,000 টাকা, যা বহু পরিবারের সামর্থ্যের বাইরে। মাথা ঘুরে যায়, পড়ে যায়, কাঁপে। মিষ্টি না হলে ওর হয় না, তো ওগুলো তো কিছুই তো খাওয়া যায় না। ছোটখাটো ফ্যামিলি তো কষ্ট হয়ে যায় খুব, না আসা যাওয়া সব কিছু নিয়ে আর মনে করেন যে আমার 1000-10 টাকা খরচ, প্রায় 20-30 টাকা খরচ হয়েছে। আমার মেয়ের বাঁচাবার মতো আমার কোনো ইয়া নাই, সামর্থ্য নাই। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফাউন্ডেশন 2021 সালে একটি জরিপ করে। সে হিসেবে একদিন থেকে 19 বছর বয়সী প্রতি 1 লাখে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত শিশু প্রায় 6%। প্রতি বছর যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়ালে ডায়াবেটিস প্রতিরোধ অনেকাংশে সম্ভব, তবে নিয়ম মেনে চলতে হবে সারা জীবন। তার পিপাসা বেশি থাকবে, পানি বেশি খেতে চাইবে, তার ক্ষুধা বেড়ে যাবে, তার প্রস্রাব করার প্রবণতা বেড়ে যাচ্ছে। কিন্তু সেই সাথে সাথে আমরা যদি দেখি যে বাচ্চার অমনোযোগ হচ্ছে, বাচ্চাটা ক্লান্ত হয়ে যাচ্ছে, বা বাচ্চাটার আগের মতো স্কুল পারফরমেন্স হচ্ছে না, অল্পতে সে ক্লান্ত হয়ে পড়ছে, এগুলো কিন্তু এইসব ক্ষেত্রে আমরা বলবো যে ডায়াবেটিসের একটা পরীক্ষা করাতে পারে। আমরা যদি প্রতিরোধের দিকে একটু আমরা মনোযোগ দিতে পারি, তাহলে শিশুদের ডায়াবেটিস কিন্তু অনেকখানি আমরা নিরাময় করতে পারি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে ডায়াবেটিসের ধরনেও। আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যয় কমাতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। টাইপ 2 কিন্তু প্রতিরোধ করা সম্ভব, টাইপ 1 না। কিছু কিছু ভাইরাস আছে যেগুলোর ছোটবেলায় আক্রমণ হলে পরবর্তীতে টাইপ 1 হওয়ার রিস্ক বেড়ে যায়। বাট কাদের হবে এক্স্যাক্টলি কিন্তু, কারণ এখন পর্যন্ত এত গবেষণায় বের হয়ে আসেনি। অ্যানালগ ইনসুলিন পেন দিয়ে যেটা নেওয়া হয়, সরকার থেকে যদি দিতেও পারে, অথবা যদি সাবসিডাইজ যেটা বলা হয়, কস্টটাকে কমিয়ে দেওয়া, অ্যাফোর্ডেবল করে দেওয়া, মানুষের সাথে এটা কেনার ক্ষমতার মধ্যে আসে, সেরকমও যদি করা হয়। শিশুদের ডায়াবেটিক্সে সবার আগে প্রয়োজন সচেতনতা, তাই আতঙ্ক বা ভয় নয়, সতর্ক হওয়ার পরামর্শ সকলের প্রতি। শিশুদেরও যে ডায়াবেটিক্স হতে পারে সেই ধারণা অনেক অভিভাবকেরই নেই, অথচ আক্রান্ত হওয়ার পর দীর্ঘমেয়াদী ভোগান্তিতে পড়তে হচ্ছে। যেহেতু ডায়াবেটিক্স সম্পূর্ণভাবে নিরাময়ের কোনো উপায় এখন পর্যন্ত মেলেনি, তাই নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। অনলাইনে আয়কর পরিশোধের খরচ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আয়কর পরিশোধ করলে 25,000 টাকা পর্যন্ত লেনদেনে 20 টাকা এবং 25,000 টাকার বেশি হলে সর্বোচ্চ 50 টাকা আদায় করা যাবে। MFS ওয়ালেট ব্যবহারের মাধ্যমে লেনদেন হলে গ্রাহকের কাছ থেকে নেওয়া যাবে লেনদেন প্রতি 1% বা সর্বোচ্চ 30 টাকা। এই মাসুলের মধ্যে ভ্যাট যুক্ত রয়েছে। বাংলাদেশ ব্যাংক বুধবার ব্যাংক মোবাইলের সেবাদাতা প্রতিষ্ঠান MFS এবং লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে এই সংক্রান্ত নির্দেশনা জারি করে। ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং MFS সেবা অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর পরিশোধ করলে খরচ এখন থেকে কমবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, NBR এর অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে রাষ্ট্র গঠন ও সংস্কারে এবং মানুষের অধিকার আদায়ে জাতীয় পার্টি একযোগে কাজ করবে জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে রাজধানীর গুলশানে আনিসুল ইসলাম তার বাসায় কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ভুল বোঝাবুঝির জন্য তিনি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন। বলেন, রংপুরের একটি ঘটনা থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে জাতীয় পার্টির ভুল বোঝাবুঝি হয়, তবে এখন আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করার আহ্বান জানান আনিসুল ইসলাম। ভবিষ্যতে সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে বলেও আশাবাদ জানান। রংপুরে একটা ঘটনা ঘটে, যার জন্য
ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তার জন্য আমি বলবো যে আমি ব্যক্তিগতভাবে এবং দুঃখ প্রকাশ করছি। এখানে এখন ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এখানে একটা সরকার প্রতিষ্ঠা করতে পারি, যেটা জনগণের আশা আকাঙ্ক্ষার রিফ্লেক্ট করতে পারবে। দালালের খপ্পরে পড়ে আর ইতালি যাওয়া হলো না মাদারীপুরের 6 যুবকের। লিবিয়ায় তাদের প্রায় 8 মাস আটকে রেখে চালানো হচ্ছে নির্যাতন। সেই ছবি দেখিয়ে দেশে থাকা স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা নিলেও মেলেনি মুক্তি। প্রিয়জনদের সন্ধান না পাওয়ায় পরিবারগুলোতে চলছে আহাজারি। ধরাছোঁয়ার বাইরে থেকে জিম্মিদের বিষয়ে টালবাহানা করে যাচ্ছে স্থানীয় দালাল চক্র। দোষীদের আইনের আওতায় এনে স্বজনদের ফিরিয়ে আনার দাবি পরিবারগুলোর। আমাকে বাড়ির দিক চাই নাই, গাড়ির দিক চাই নাই, আমাকে কিছুর দিক চাই নাই। আমরা চাইছি যে আমাকে ছেলে কিভাবে ভালো থাকবে, এইটাই চাইছি। স্বপ্ন পূরণের আশায় 2 বছর আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার শাহজাহান হাওলাদার। স্থানীয় দালাল আমির ব্যাপারীর মাধ্যমে রাশেদ ও টুনু নামের 2 জনকে 8 লাখ টাকা দিয়ে পৌঁছান লিবিয়ায়। সেখানেই কেটে যায় কয়েক মাস। এরপর সমুদ্রপথে ইতালি নেয়ার কথা বলে তাকে জিম্মি করে দালাল চক্র। প্রতিনিয়তই হচ্ছে নির্যাতন। স্বামীকে বাঁচাতে বাড়ি বিক্রি করে দালালের হাতে টাকা তুলে দেন স্ত্রী কণিকা, তবুও মেলেনি মুক্তি। তাদের সাথে কথাবার্তা বলছি, তারা বলছে যে আছে অমুক জেলে, প্রত্যেকটা জেলের কথা বলছে, কিন্তু তাদের কথা একটাও সত্য আনেই। এখন এই 15 দিন 20 দিন 1 মাস এমন করে টাইম নিছে, সময় নিছে, এমন করতে করতে আজকে 8 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ পাইনি। সদর উপজেলার চাপাতলি গ্রামের সর্দার সাকিবুলের গল্পটাও প্রায় একই। ইতালি যেতে স্থানীয় দালাল আক্কেল আলীর মাধ্যমে 8 লাখ টাকা দেন বাবা শাহ আলম সর্দার। গত বছরের সেপ্টেম্বরে দুবাই হয়ে লিবিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে সাকিবুল। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় তাকেও জিম্মি করা হয়। তার মুক্তির জন্য পরিবারের কাছ থেকে কয়েক দফায় 40 লাখ টাকা নিয়েছে স্থানীয় দালাল চক্র। মনে করেন এইখানে আটকাইছে, ওইখানে আটকাইছে, দেওয়া 2.5 লাখ, দেওয়া 5 লাখ, দেওয়া 6 লাখ, দিতেই হয়েছে না। ফোলারে মারছে। আমার ফোলায় কইছে এক কথা যে মা আমার মোবাইল নিয়ে গেছে, আরেকজনের ফোন দিয়ে ভয়েস দিয়ে কইছে মোবাইল নিয়ে গেছে, মোবাইল দিয়ে আমাকে দেয় নাই, আর আমাকে যে কোথায় নিয়ে যাইবে, কালা কাপড় দিয়ে মুখ বেন গাইছে, কালা গাড়িতে করিয়া। শুধু সাকিবুল আর শাহজাহানই নয়, লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার কথা বলে গত 8 মাস যাবৎ জিম্মি হয়ে আছে মাদারীপুরের দীপু, রিমন, পারভেজ সহ 6 যুবক। ভুক্তভোগী পরিবারের দাবি পালিয়েছে দালাল চক্রের সদস্য রাশেদ, টুনু। প্রতারণার বিষয়ে তথ্য নেই জেলা পুলিশের কাছে, তবে অভিযোগ পেলে মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পুলিশ সুপারের। আমি এখনো কোনো চিঠিপত্র বা ফরমাল কোনো কমপ্লেন পাইনি, তবে এ ব্যাপারে যারা ভিকটিম তারা বা তাদের পরিবারের কেউ যদি আসে, আমরা সাধ্য অনুযায়ী আমরা আইনি সহায়তা তাদেরকে প্রদান করার জন্য চেষ্টা করব। প্রিয়জনদের সন্ধান পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত আবেদনও করেছেন জিম্মিদের স্বজনরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননে ইহুদি সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে গোষ্ঠীটি। নতুন অভিযানে নিহত হয়েছে আরও 6 ইসরায়েলি সেনা। উভয় পক্ষই স্বীকার করেছে হতাহতের কথা। গত 1.5 মাসে 47 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে লেবাননে। এছাড়া বুধবার ইসরায়েলের অভ্যন্তরে কমপক্ষে 23 দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হাইফা থেকে 45 কিলোমিটার দূরেও হয়েছে হামলা। বুধবার প্রায় 24 ঘন্টায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয় ইসরায়েলে। নিরাপদ আশ্রয়ে যায় বাসিন্দারা। সহসায় যুদ্ধবিরতি হচ্ছে না লেবানন গাজায়। নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের হুঁশিয়ারি, হিজবুল্লাহর শেষ সদস্যটির মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত অব্যাহত থাকবে যুদ্ধ। অনড় হিজবুল্লাহ চূড়ান্ত জয় না পাওয়ার আগে লড়াইয়ের ময়দান না ছাড়ার প্রতিজ্ঞা তাদের। ইসরায়েলি বর্বরতায় এভাবেই বিধ্বস্ত লেবাননের দক্ষিণাঞ্চল। গাজার পাশাপাশি প্রতিদিনই বৈরুত সহ আশপাশের এলাকাগুলোতেও তাণ্ডব চালাচ্ছে আইডিএফের সেনারা। মধ্যস্থতাকারীদের নানামুখী তৎপরতার পরও নেই আগ্রাসন বন্ধের কোনো লক্ষণ। হামাস ও হিজবুল্লাহকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত থামবে না তেল আবিবের অভিযান। কড়া হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের। আমরা কোনো যুদ্ধবিরতিতে যাব না। ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের নিরাপদে নিজের ঘরে ফেরত নিতে হিজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস করতে হবে, আর তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইসরায়েলি সেনারা।
অনর সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জয় ছিনিয়ে আনতে শেষ পর্যন্ত যুদ্ধ লড়ার ঘোষণা দিয়েছেন সদ্য হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেয়া নাইম কাশেম। যদিও যুদ্ধবিরতি ইস্যুতে এখনও আশা জাগা নিয়ে কথা বলে যাচ্ছে যুক্তরাষ্ট্র, তবে সেসব ফাঁকা বুলিতে আস্থা রাখতে পারছেন না বেসামরিক লেবানিজরা। যা চলছে তা শিগগিরই থামানো দরকার। সবাই মানবাধিকারের কথা বলে, কিন্তু গাজা আর লেবাননে মানবাধিকার কোথায়? জাতিসংঘ বলুন, ইউনিসেফ বলুন, কেউ কিছুই করছে না। কোনো মোরল দেশ বা মানবাধিকার সংস্থা সত্যি বলতেই কিছু করছে না। শুরুর দিকে শুধু দক্ষিণাঞ্চলে হামলা হচ্ছিল, এখন সেটা পুরো লেবাননেই ছড়িয়ে যাচ্ছে। দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে হামলার মাত্রা। খুব শীঘ্রই কোনো যুদ্ধবিরতি হচ্ছে না, গণমাধ্যমের প্রচারিত খবরগুলো অন্তত তাই বলছে। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তেজনা চলছিল লেবানন ইসরায়েল সীমান্তে। গেল 23 সেপ্টেম্বর যা রূপ নেয় পুরো দস্তুর সংঘাতে। চলমান সংঘাতে এরই মধ্যে প্রাণহানি ছাড়িয়েছে 3000, আহত 14,000-এর বেশি। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। গাজায় কৌশলগত লক্ষ্য অর্জন হয়েছে ইসরায়েলের, তাই এখনই সময় যুদ্ধ বন্ধ করার, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বুধবার ব্রাসেলসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য তেল আবিবের ছিল তা পূরণ হয়েছে, তাই গাজার সাধারণ মানুষের স্বার্থে সংঘাতের অবসান হওয়া জরুরি। হামাস ইসরায়েল সংঘাতের কারণে ক্রস ফায়ারে পড়েছে সাধারণ ফিলিস্তিনিরা, এমন কথাও বলেন ব্লিনকেন। মানবিক সহায়তার পাশাপাশি পণ্যবাহী বাণিজ্যিক ট্রাক প্রবেশ জরুরি বলে উল্লেখ করেন তিনি। যদিও ব্লিনকেনের এমন মন্তব্য নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। As we're working to make sure that we want to see, along with the humanitarian assistance that's getting in, গাজায় যে কোনো ধরনের সংঘাত বন্ধ হওয়া দরকার, যাতে বাসিন্দাদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছায়। পরিস্থিতি খুবই জটিল। সবচেয়ে ভালো উপায় হলো যুদ্ধ বন্ধ করা। ইসরায়েল যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা পূরণ হয়েছে। তারা চেয়েছিল 7 অক্টোবরের মতো ঘটনা ঠেকাতে হামাসের সক্ষমতা ভেঙে দিতে, আর তা হয়েছে। তাই এটাই যুদ্ধ বন্ধের সময়। বানরের আতঙ্কে ঘরবন্দি মানুষ। রাস্তায় বের হলেই হামলা করছে বানরের দল, কেড়ে নিচ্ছে খাবার, হাতে থাকা ব্যাগ। এমন পরিস্থিতি তৈরি হয়েছে থাইল্যান্ডের শহর লোপবুরিতে। বানরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দাদের দাবির মুখে জরুরি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শুরু হয়েছে বন বিভাগ, পুলিশ, প্রাণী বিশেষজ্ঞদের যৌথ অভিযান। দরজা জানালা বন্ধ, নেট দিয়ে ঘেরাও করা বারান্দা, বসত বাড়ি নয় যেন খাঁচা। এত সব সতর্কতা বানরকে মোকাবেলায়। থাইল্যান্ডের রাজধানীর ব্যাংকক থেকে গাড়িতে 3 ঘন্টার দূরত্বে পর্যটন নগরী লোপবুরি। শহরটির অন্যতম আকর্ষণ বানরের দল, যা বহু বছর ধরে নগরবাসীর ঐতিহ্যের অংশ। সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হলেও এখন এই বানরের উৎপাতেই বিপর্যস্ত নগরবাসী। 30 বছর আগেও এত বানর ছিল না এখানে, হয়তো সব মিলিয়ে 100 কম। বানরের কারণে এখানে পর্যটকরা আসতেন। বানরের আচরণ পাল্টে গেছে এখন। হাজার হাজার বানরে ছেয়ে গেছে লোপবুরি। এখানে সেখানে ঝুলছে, মানুষের হাতে কিছু দেখলেই লাফিয়ে পড়ছে কেড়ে নিতে। পরিস্থিতি এমন যে ঘরের বাইরে বের হওয়াই দায়। কেনাকাটা করে দোকান থেকে বের হতে না হতেই শুরু হয় লুটপাট। আগে এমন ছিল না, বলা যায় পাশাপাশি মিলেমিশেই থাকতাম। এখন ওরা যা পায় কেড়ে নেয়, কোনো স্বাধীনতা নেই। এভাবে টেকা যায় না। আমরা বাইরে যেতে চাই, আকাশ দেখতে চাই, ঘরের সূর্যের আলো ঢোকে না। বানর ঠেকাতে গুলতি সহ নানা পদ্ধতি খুঁজে বের করছে বাসিন্দারা। বানরগুলো খুবই স্মার্ট, তারা খুব দ্রুত শেখে। আমরা একটা উপায় বের করলে তারাও ফাঁকফোকর বের করে ফেলে। মূলত করোনা মহামারীর পর থেকেই ব্যাপক হারে বংশবিস্তার হয় বানরের। এর পেছনে খাদ্যাভ্যাসকে মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বানরের এমন বংশবৃদ্ধির মূল কারণ হলো খাবার। পর্যটকরা বাদাম, কলা সহ পুষ্টিকর খাবার দিত, যেগুলো খেয়ে স্বাস্থ্যবান হয়ে ওঠে আর প্রজনন ক্ষমতাও বৃদ্ধি পায়। মানুষকে নিয়ে ওদের মনে আর কোনো ভয় কাজ করে না। বানরের উৎপাতে বাধ্য হয়ে মোটামুটি ঢাল তলোয়ার নিয়ে নেমে পড়েছে প্রশাসন। যৌথ অভিযানে এ পর্যন্ত আটক হয়েছে 1600 বানর। অবশ্য এই ধরপাকড়কে ভালোভাবে নিচ্ছে না প্রাণী অধিকার কর্মীরা। বনায়ন ও ন্যাশনাল পার্কের সংখ্যা বৃদ্ধির দাবি তাদের।
ডরথি তাসরিন, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।